শেয়ার স্ক্রিনে থিওরির বইয়ের 56 পৃষ্ঠা যেতে হবে, তাই না? 54 থেকে শুরু করে most probably we went to up to 56 পেজ। 56 পেজটা শেষ করে 56 পেজে তাহলে আবার একটু বলে নিই। এখানে তোমার যে phonons that take part in inter-valley scattering are sometimes referred to as inter-valley phonons। এখানে ফোনন জিনিসটা কেন আসে? ফোনন জিনিসটা আসে যদি এরকম হয় যে এরকম ব্যান্ড গুলা যদি থাকে, নিচে ব্যালেন্স ব্যান্ড, উপরে কন্ডাকশন ব্যান্ড, এখান থেকে ভ্যালিতে যে ট্রানজেকশন সেটা হচ্ছে ইন্টার ভ্যালি, আর ভ্যালির মধ্যে হচ্ছে ইন্ট্রা ভ্যালি। তো সেখানে যখন ট্রানজিশনটা হয় তখন যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার মানে এখানে কে এর চেঞ্জ হয়। কে এর চেঞ্জ হওয়া মানে মোমেন্টামের চেঞ্জ হয়। মোমেন্টামের চেঞ্জ হওয়া মানে এই এনার্জিটা লাইটে ট্রান্সফার হচ্ছে না, এই এনার্জিটা ল্যাটিসে ট্রান্সফার হচ্ছে। ল্যাটিসে ট্রান্সফার হওয়া মানে ল্যাটিসের অ্যাটম গুলাকে ভাইব্রেশনে সে সহযোগিতা করছে। ল্যাটিসের ভাইব্রেশন গুলাকেই বলা হয় ফোনন, পার্টিকেল প্রপার্টি। তো কাজেই ইন্টারভ্যালি স্ক্যাটারিংস আর সামটাইমস রেফার টু অ্যাজ ইন্টারভ্যালি ফোননস। ঠিক আছে, কাজেই ওদেরকে ল্যাটিস ভাইব্রেশনের সাথে যেহেতু রিলেটেড, তাহলে সেটাকে ফোনন বলে। ফোননটা আসে কখন? যখন অ্যাটম গুলা ভাইব্রেট করে, তার একটা ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সি একটা ওয়েভ নেচার থাকে এবং তার একটা পার্টিকেল নেচার থাকে। সেই পার্টিকেল নেচারটাকে বলা হয় ফোনন। যেমন লাইটেরও একটা ওয়েভ নেচার থাকে, পার্টিকেল নেচারটাকে বলা হয় ফোটন। যেমন ল্যাটিসের যে ভাইব্রেশন, ল্যাটিসের অ্যাটমের যে ভাইব্রেশন, তার করসপন্ডিং এটাকে বলা হয় ফোনন। আচ্ছা, এটার আবার দুই রকম ভাগ আছে, অ্যাকোস্টিক ফোনন এবং অপটিক ফোনন। when fields are high, electrons pick up enough energy in between scattering events. ফিল্ডটা যদি বেশি হয় তখন ইলেকট্রনগুলো অনেক এনার্জি দিতে পারে। হেন্স even where the central valley is the minimum energy valley, inter-valley scattering becomes important. তাহলে যদি ওই যখন ফিল্ড বেশি থাকে তখন তোমার ইন্টার-ভ্যালি স্ক্যাটারিংটাও ইম্পর্টেন্ট হয়ে যায়, যদিও সেন্ট্রাল ভ্যালিটা মিনিমাম এনার্জিটাই থেকে কিন্তু ট্রানজিশনটা হওয়ার কথা। কিন্তু ফিল্ড বেশি হলে তখন এই ইন্টার-ভ্যালি স্ক্যাটারিংটাও ইম্পর্টেন্ট হয়ে যায়, এই অবস্থা না হয়। তাহলে এখন এখানে বলছে একটা ছবি, ওই যে গামা এল এক্স পয়েন্টের ফিগার 2.21, সেটাতে একটু যেতে পারি যদি ছবিটা দেখা যায়। এটা 2.21 নাম্বার ছবি। এখানে তোমার সেই ইলেকট্রিক ফিল্ড বেশি হওয়াটা কোন জায়গা? এই এলাকাগুলা, এখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হয়ে গেছে। তার আগ পর্যন্ত একটা লিনিয়ার নেচার আছে, কিন্তু লো টেম্পারেচারের একটা ব্যাপার আছে। আর এটা হচ্ছে ভেলোসিটি। হাই ফিল্ড ইফেক্টটা যতক্ষণ লিনিয়ার থাকছে ততক্ষণ এটাকে লো ফিল্ড ইফেক্টই বলি। মানে ভি আর ইলেকট্রিক ফিল্ডের রিলেশনটা মোবিলিটি দিয়ে ডিফাইন্ড হয়। মোবিলিটি একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট দিয়ে এখানে আমরা ডিফাইন করতে পারি এই চারটার মধ্যে। কিন্তু লো টেম্পারেচার দেখো খুব কম ইলেকট্রিক ফিল্ডেই কিন্তু সে এই লিনিয়ার রিজিয়ন থেকে নন লিনিয়ারে চলে যায়। অন্যান্য ক্ষেত্রেও তাই, অন্যান্য ক্ষেত্রে একটু বেশি ফিল্ডে যায়। এবং এখানে দেখা যাচ্ছে আরেকটা একদম পিক নিয়ে তারপর এখানে বেশ 3 ইলেকট্রন ভোল্টে যাচ্ছে। ঠিক আছে, 500 ডিগ্রি কেলভিন ভেলোসিটি। আচ্ছা আচ্ছা, তো তাহলে এইখানে যেটা বলছে 2.21 ফিগারে shows the velocity field characteristics of gallium arsenide, এবং যার মধ্যে ডোপিং করা হয়েছে 10⁻XVI সেন্টিমিটার কিউব ডোপিং। ঠিক আছে, তো ফর ভেরিয়াস টেম্পারেচার দিস ফিগার সার্ভস টু কম্পেয়ার দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ দ্য মোস্ট ডমিনেন্ট স্ক্যাটারিং প্রসেস ইন গ্যালিয়াম আর্সেনাইড। ঠিক আছে, আচ্ছা, তো ডিক্রিজ ইন মোবিলিটি অ্যাট লো ফিল্ডস ইজ ডিউ টু ইন্টারভ্যালি স্ক্যাটারিং। এখন এই যে মোবিলিটিটা সেটা লো ফিল্ডে কম থাকে is due to intra-valley scattering. The decrease in velocity at higher fields, ঠিক আছে, একটা হচ্ছে মোবিলিটি কমে যাওয়া আর হায়ার ফিল্ডে ভেলোসিটি কমে যায়, is due to inter-valley scattering। তাহলে দুটো কারণ এখানে তোমরা একটু নোট ডাউন করে রাখবা। Decrease in mobility is for low field due to low intra-valley scattering, and decrease in velocity at higher fields is due to inter-valley scattering. And the saturation in velocity at higher field is due to the balance between the energy gain in between scattering events and the energy loss due to high intervalley scattering. এখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনের সিগনিফিকেন্স খুব গভীরে।
প্রথম লাইনটা বলছে মোবিলিটি কমে যাচ্ছে। কখন? যখন ইলেকট্রিক ফিল্ড কম, এট লো ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এটা কি কারণে হয়? এটার কারণ হলো ইন্ট্রা ভ্যালি স্ক্যাটারিং। আমি ইন্ট্রা লিখলাম, ইন্ট্রা ভ্যালি স্ক্যাটারিং। আচ্ছা, আরেকটা বলতেছে যে ভেলোসিটি কমে যাচ্ছে। ভেলোসিটি কমে যাচ্ছে যখন ইলেকট্রিক ফিল্ড বেশি, তার মানে ইলেকট্রিক ফিল্ডটা বেশি। সেটার কারণ কি? সেটার কারণ বলতেছে ইন্টার ভ্যালি স্ক্যাটারিং। ইন্টার ভ্যালি স্ক্যাটারিং। আচ্ছা, দুইটার কজিং স্যার কি? ইন্টারভ্যালি স্ক্যাটারিং স্যার? হ্যাঁ, বুঝি নাই। দুইটার কজ কি স্যার? ইন্টারভ্যালি স্ক্যাটারিং এর কারণে কি স্যার এই দুইটা স্যার কন্ডিশন হয়েছে স্যার? না, একটা ইন্ট্রা ভ্যালি আর ও, একটা ইন্টার। ইন্টার ভ্যালি। ইন্টার ইন্টার স্কুল কম্পিটিশন অংশ না, না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি একটা স্যার, জি স্কুলের স্যার। সাথে আরেকটা স্কুল, এখানে দুইটা ভ্যালির মধ্যে স্ক্যাটারিং হচ্ছে। এই ভ্যালিটা, এই ভ্যালিটা কন্ডাকশন ব্যান্ডের যে নেচারটা, ই ভার্সেস কি গ্রাফ, ই ভার্সেস কে গ্রাফ, সেই গ্রাফটার নেচারটা হচ্ছে এরকম ভ্যালির মতো। কন্ডাকশন ব্যান্ডের উপর থেকে নিচে কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই ভ্যালির মধ্যে যদি একটা ভ্যালির মধ্যেই চলতে থাকে স্ক্যাটারিংটা, তাহলে সেটাকে বলা হয় ইন্ট্রা ভ্যালি। আর যদি ভ্যালি টু ভ্যালি হতে থাকে তখন সেটা হচ্ছে ইন্টার ভ্যালি স্ক্যাটারিং। আচ্ছা, এই দুটা ঘটনা ঘটে। আর আরেকটা বলছে স্যাচুরেশন ভেলোসিটি। তুমি দেখতেছো গ্রাফে গিয়ে ভেলোসিটি বাড়তে 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 হাই ফিল্ডে গিয়ে এরকম করে এরকম কমে যাচ্ছে, একটু একটু আগে যে ছবিগুলো দেখলাম। তো এই জায়গাটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। তাহলে স্যাচুরেশনের ক্ষেত্রটা কখন? স্যাচুরেশন ইন ভেলোসিটি, তার মানে আমি বলতে পারি ভি স্যাট। ঠিক আছে, স্যাচুরেশন ইন ভেলোসিটি মানে ভি স্যাট কখন হয়? স্যাচুরেশন ইন ভেলোসিটি এট হাই ফিল্ডস। কখন? হাই ফিল্ডে। কারণ এখানে তুমি জানো হাই ফিল্ডে দুটো ঘটনা এখানে বলতেছে। হাই ফিল্ডে একটা হচ্ছে ভেলোসিটি স্যাচুরেশন হয়ে যাওয়ার ফলে ভেলোসিটি কমে যাচ্ছে, তাই না? এখানে নর্মালি কিন্তু ফিল্ড বাড়ালে ভেলোসিটি বাড়ছে, কিন্তু যখন স্যাচুরেশন হয়ে যাচ্ছে তখন ফিল্ড বাড়াচ্ছে, ভেলোসিটি কমে যাচ্ছে। তো সেটার কারণ হচ্ছে ইন্টার ভ্যালি স্ক্যাটারিং। এবং সেই সময় করতে করতে ভেলোসিটি স্যাচুরেশন সিচুয়েশনও বলা হয় সেটা। তো saturation velocity high field is due to balance between energy gain between scattering events. দুটো স্ক্যাটারিং ইভেন্টস এর মধ্যে ইলেকট্রন এনার্জি বাড়লো কিনা সেটা হচ্ছে এনার্জি গেইন, এন্ড এনার্জি লস ডিউ টু হাই ইন্টারভ্যালি স্ক্যাটারিং। কিন্তু সাথে সাথে যেহেতু ইন্টারভ্যালি স্ক্যাটারিং হচ্ছে ওই সময়, তো কাজেই শেষের সাথে স্ক্যাটারিং ইভেন্টসও হচ্ছে। স্ক্যাটারিং কেন হবে? ইন্টারভ্যালির সাথে স্ক্যাটারিং কেন রিলেটেড? ইন্টারভ্যালি স্ক্যাটারিং এর সাথে, ইন্টারভ্যালি স্ক্যাটারিং কখন হচ্ছে? যখন দুটো আলাদা আলাদা ভ্যালির মধ্যে হচ্ছে। তো দুটো আলাদা আলাদা ভ্যালির মধ্যে যখন হয় তখন কে এর পরিবর্তন ঘটে। কে এর পরিবর্তন মানে মোমেন্টামের পরিবর্তন ঘটে। মোমেন্টামের পরিবর্তন এবং কে এর পরিবর্তন যখন ঘটে তখন এনার্জির যে লসটা হচ্ছে, তাই না? এখান থেকে যদি এখানে একটা ইলেকট্রন পড়ে তো এনার্জি কমে গেল না? এই ডেলি পরিমাণ যে এনার্জি কমে গেল, সেই এনার্জিটা কোথায় দিবে? লাইটে আর দিবে না। যদি কে এর চেঞ্জ হয় তাহলে যেটা লাইট কে দিবে না, সে লাইট হিসাবে বের হবে না এই এনার্জিটা, সেই এনার্জিটা বের হবে ওই ল্যাটিসের অ্যাটম গুলাকে ভাইব্রেট করায়। ল্যাটিসের অ্যাটম গুলাকে ভাইব্রেট করাবে, তার ফলে এই এই ভাইব্রেট করলে কি, এটা যখন বেশি ভাইব্রেট করবে তখন কি হবে, যে কোনো চার্জ ক্যারিয়ার গেলে তাকে বেশি স্ক্যাটার করায় দিবে। ঠিক আছে, তখন স্ক্যাটারিং ইভেন্টস হবে। তাহলে এনার্জি লস ডিউ টু হাই ইন্টারভ্যালি স্ক্যাটারিং। তাহলে ইন্টারভ্যালি যখন ইয়া হচ্ছে, এই যে ইলেকট্রন ট্রানজিশন হচ্ছে, তখন তার সাথে সাথে স্ক্যাটারিংটাও বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে বলতেছে হাই ইন্টারভ্যালি স্ক্যাটারিং। একটু কমপ্লিকেটেড। আপাতত এই তিনটা লাইন একটু লিখে রাখো, আমি রোল কলটা করে ফেলি। লাল কালিতে যেগুলো দেখছি ওগুলো একটু সিম্পলি লিখে ফেলো, আমি রোল কলে যাচ্ছি। গতকালকে তো রোল কল হয়েছিল, তাই না? তাহলে ওই রোল কলই রাখবো, সবাই প্রেজেন্টই ছিলা। 30/6। স্যার গত ক্লাস মানে স্যার আমি দিতে পারিনি, একটু স্যার রোল দেখবেন রোল যদি। রোল এক। জি স্যার, জি স্যার। হ্যাঁ, রোল এক দেয় নাই। আর রোল আমিও দিতে পারিনি স্যার। কে? ফাহাদ সাইফ। আমি শিহাব 87। 87 তো দেওয়া আছে দেখতেছি। 29 তারিখ ছিল না কালকে? দেওয়া আছে। ফাহাদ সাইফকে দেওয়া নাই। ঠিক আছে, তা বাকি প্রত্যেকেরই আমি ধরে নিচ্ছি এরা লেকচার 6টা 2 দিনে মিলায় হয়েছে।
2 দিনই প্রেজেন্ট ছিল আমি ধরে নিলাম, একদিন থাকা মানে 2 দিন থাকা। তো ছবিটা আঁকা হয়ে গেলে আমি মুছি, ডিলিট করবো? হ্যাঁ জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন এর পরের পৃষ্ঠাটা রেলিভেন্ট কিনা, খুব একটা দরকার কিনা, এই তো ছবিটা দেখানোই হয়েছে। আর এখানে মোমেন্টামের ব্যাপার আছে, আমি একটু দেখি আমার কাছে পুরোনো প্রিন্ট আউট আছে একটা তিওয়ারির, ওটার মধ্যে কোনো অংশ বাদ গেল কিনা। ক্যারিয়ার ট্রান্সপোর্টটা 2.7 ছিল না এদের? 2 পয়েন্ট এখানে কত ছিল? হ্যাঁ 2.7। গতবার এখান থেকে পড়াইছিলাম, গতবার প্রিন্ট আউট দিয়েছিলাম, এবার আমি সফট কপি দিয়ে পড়াচ্ছি। গতবার আরেকটা ভার্সন ছিল বইয়ের, কিন্তু আমি দেখতেছি ভাষা সেম কিনা। তোমাদের 2টা ভার্সন দিছি না, একটা ভার্সন আমাদের ছবি নাই, গতবার যেটা দিছিলাম আমাদের ছবি ছাড়া ভার্সনটা দিছিল। ঠিক আছে, অসুবিধা নাই। তো এখানে একটা জিনিস আমি গতবার লিখেছিলাম যে ক্যারিয়ার ট্রান্সপোর্টের মধ্যে যে মেকানিজম গুলা, এটার মধ্যে পয়েন্ট গুলা তাহলে একটু লেখো, তাহলে তোমাদের অন রেকর্ড থাকবে। একটা হচ্ছে ড্রিফট, এই যে ফিল্ড দিয়ে যা যা হচ্ছে সবই তো ড্রিফট। আরেকটা হলো ডিফিউশন, এটা কালকের ক্লাসেও বলছিলাম। আর একটু রেকর্ড রাখার জন্য আর কি। আরেকটা হচ্ছে জেনারেশন, রিকম্বিনেশন ইত্যাদি ছিল না? আচ্ছা, স্ক্যাটারিং এগুলা। জেনারেশন আমি এই ছোট লিখে দিচ্ছি, জেনারেশন এটা গতকালকে লেখা হয়েছে মনে হয়। রিকম্বিনেশন, আরেকটা হলো স্ক্যাটারিং, ল্যাটিসের ভাইব্রেশনের ফলে যে সরে যাচ্ছে ইলেকট্রন, সেটা একটা ইভেন্ট। তো এখন একটা ইকুয়েশন তোমাদের কোন একটা জায়গায় তোমরা পড়েছো, সেই ইকুয়েশনটা স্ক্যাটারিং এর সাথে রিলেটেড, এই জন্য একটু লিখতে চাচ্ছি। কারণ আমরা পরে যখন ডিভাইস নিয়ে কাজ কিছু প্রোগ্রামিং করার ইচ্ছা আছে, প্ল্যান, সেটার সময় ম্যাথিয়েসন্স রুলটা আমাদের কাজে লাগতে পারে। এটা পুরোপুরি স্ক্যাটারিং এর ক্ষেত্রে প্রযোজ্য। ম্যাথিয়েসন্স রুল যেটা বলে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম স্ক্যাটারিং হতে পারে একটা চার্জ ক্যারিয়ারের, যখন সে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায়। তো এই বিভিন্ন রকম স্ক্যাটারিং এর ফলে সে কি হয়, 2টা স্ক্যাটারিং ইভেন্টের মাঝখানে একটা টাইম থাকে। হ্যাঁ, তো সেটা বলে, সেটা কি তোমার কি ওই টাইমটাকে আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করি। এই সময় পর পর একটা করে স্ক্যাটারিং হচ্ছে, এখানে একবার চার্জ ক্যারিয়ার স্ক্যাটারিং হলো, আবার এখানে আরেকবার হলো। তো এই হওয়ার সময়টা ছিল T1 ইনস্ট্যান্টে, ওটা হয়েছে T2 ইনস্ট্যান্টে। তাহলে দুজনের মধ্যে পার্থক্য হলো টাউ, T2 মাইনাস T1, 2টা স্ক্যাটারিং ইভেন্টের মাঝখানে সময়টা, মিন স্ক্যাটারিং টাইম নাকি যিনি বলে বলে। তো সেটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে 1 বাই ম্যাথিয়াসন্স রুলের ফর্মুলাটা, এটা তোমরা ম্যাটেরিয়ালস এ পড়েছো কিছুটা। 1/τc ইজ ইকুয়াল টু, প্রথমটা হচ্ছে 1/τ0, তারপর প্লাস দ্বিতীয়টা হচ্ছে 1/τm, ঠিক আছে? আচ্ছা, তারপরে তৃতীয়টা হচ্ছে টাও বি, আর চতুর্থ একটা আছে সেটা হচ্ছে টাও ফোটন ইলেকট্রন, পিএইচ। এই ইকুয়েশনটা দেখলাম আমি গতবার যে প্রিন্ট আউটটা দিছিলাম, ওখানে সেখানে লেখা আছে। তো এখন এই প্রত্যেকটা ভাগের জন্য আমাদের সবচেয়ে ইয়েটা বলি, প্রথম একটা হচ্ছে টাও এম। টাও এমটা আলাদা করে এখানে লেখো, আলাদা জায়গায়। টাও এম যেটা স্ক্যাটারিং হবে, ইট ইজ ডিউ টু ইমপিউরিটি। তোমার এই ম্যাটেরিয়ালের মধ্যে, কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের মধ্যে পি টাইপ, এন টাইপ বিভিন্ন রকম টাইপ করার জন্য মাঝে মাঝে ইমপিউরিটি ঢোকানো হয়। তো সেই ইমপিউরিটি যে অ্যাটমটা থাকে, তার যে ম্যাস, সেই ম্যাসটা কি বড় ছোট অনেক রকম হতে পারে। তো এই ম্যাস ডিফারেন্সের কারণে নর্মাল ম্যাটেরিয়ালের মধ্যে যে স্ক্যাটারিং হয়, নর্মাল অ্যাটম গুলার জন্য যে স্ক্যাটারিং হবে, সেটার জন্য যদি লাইফ টাইম একটা থাকে, কিন্তু ইমপিউরিটির জন্য লাইফ টাইমটা আলাদা থাকবে।
লাইফ টাইম মানে আমি বলতেছি দুইটা স্ক্যাটারিং ইভেন্টের মাঝখানের টাইমটা, দুইটা স্ক্যাটারিং ইভেন্টের মাঝখানের সময়টা ইম্পিউরিটির জন্য হবে টাও এম। তাহলে টোটাল টাইমটা যদি বের করতে চাও তাহলে 1/টাও এমটা এখানে হিসাবে এভাবে নিতে হবে। আরেকটা হচ্ছে ফোটন ইলেকট্রন, যেটা শেষেরটা, সেটা হচ্ছে যদি হেভিলি ডোপড কিছু ম্যাটেরিয়াল থাকে তখন এটার ইফেক্ট হয় ফর হেভিলি ডোপড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। তাহলে টাও ফোটন ইলেকট্রন যেটা বলছে সেটা হচ্ছে ফর হেভিলি ডোপড সিচুয়েশন, হেভিলি ডোপড সিচুয়েশন এটা হয়। আচ্ছা, আর টাও বিটা হচ্ছে ন্যানো স্ট্রাকচারের জন্য হতে পারে। Structure। ঠিক আছে? আচ্ছা, মাল্টিপল ভ্যালি ইন ইলেকট্রন, ঠিক আছে। এই জিনিসটা আমি লিখছিলাম গতবার, ওই প্রিন্ট আউট থেকে দিয়ে দিলাম। আর মোটামুটি স্ক্যাটারিং ইভেন্ট গুলো সবই বলা হয়েছে, ড্রিফট মোবিলিটিও বলা হয়েছে। স্যার ন্যানো স্ট্রাকচারের জন্য তো জিনিসটা কি বলেছে স্যার? এখানে লিখছিলাম আমি, এখন এই মুহূর্তে মনে পড়তেছে না আর কেন লিখছিলাম, মানে আমার হাতে লেখা একটা নোট, এটা আবার চেক করতে হবে কোথা থেকে লিখলাম। ন্যানো স্ট্রাকচার কেন বললাম, আপাতত লিখে রাখো, পরে দেখা যাবে। আচ্ছা, বাকি জিনিসগুলো তো গত ক্লাসের ভিডিওতেই আমরা পাবো, যেগুলো পড়ানো হয়েছে অলরেডি, ডিসকাশন হয়েছে। আচ্ছা, এখানে মনে হয় ক্যারিয়ার ট্রান্সপোর্টে, এখানে আমি তাহলে সব মুছে দিচ্ছি, একটু দাঁড়াও। এখানে কিছু আরো টপিকস আছে, একটু ফরওয়ার্ড যেতে হবে, সেটা হচ্ছে এটাকে ছোট করি একটু, তাহলে আমাদের সুবিধা হয়। ড্রিফট মোবিলিটি, এটা তো তোমরা জানো। আচ্ছা, এটা একটু জাস্ট কনসেপ্ট ডেভেলপের জন্য একটু বড় করে দিচ্ছি, দাঁড়াও। সেটা হচ্ছে ড্রিফট মোবিলিটি অ্যাজ ডিসকাস দাস ফার ডিপেন্ডস অন ক্যারিয়ার স্ক্যাটারিং, ঠিক আছে, embodied in the phenomenological carrier relaxation time. To calculate the mobility, we need to determine the relaxation time. এটা হচ্ছে tau. To calculate the mobility, we need to আচ্ছা, including its functional dependence on energy. The average value of this relaxation time then is obtained by averaging over the energy states that the carrier occupies. আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে মোবিলিটি কেন ভ্যারি করে। আচ্ছা, the time constraint for mobility can be calculated knowing what scattering process is dominant. কোন স্ক্যাটারিংটা ডমিনেন্ট হচ্ছে তার উপরে এই টাইম কনস্ট্যান্টটা ডিপেন্ড করবে। Alternately, if more than one is important, they all have to be evaluated. Evaluated মানে হিসাব করতে হবে, and resultant determined as geometrical mean. The geometric mean comes about because scattering rates add at the end and the time constant is inversely proportional to this rate. ঠিক আছে, ওই যে আগে ম্যাথিয়াসন্স রুলেরই ফর্মেশনটা এখানে দেখা যাচ্ছে। Thus the time constant tau mu is related to the time relating to the inverse of scattering rates tau 1 tau 2 ইত্যাদি, and the drift mobility is related to this time constant through this relation. তার মানে টোটালটার উপর ডিপেন্ড করবে মিউ ড্রিফটটা। তো যত রকমের স্ক্যাটারিং আছে সবগুলো ভাবে অ্যাড হতে থাকবে 1 দিয়ে ইনভার্স করে, হয়ে আমরা টাও মিউ পাবো, সেই টাও মিউ এর সাথে ডিপেন্ড করবে তোমার ড্রিফট মোবিলিটি কত হবে। If one associates mu1 mu2 as the mobilities with the various scattering processes, মানে শুধু টাও 1 ধরলে তুমি এখানে মিউ টি মিউ 1 ধরতা, শুধু টাও 2 ধরলে টি মিউ 2 ধরতা, সরি টাও মিউ 2 ধরতা। তো সেগুলোর সাথে রিলেট করলে এই টাও এর রিলেশনের মতো আরেকটা রিলেশন আসবে মিউ এরও। তো কাজে তোমাদেরকে একটু কষ্ট করে আমি দুটাই ইকুয়েশন লিখতে বলতেছি, এই তিনটাই লিখে ফেলো। এখান থেকে আন্ডারলাইন অংশটা লেখো।
আশা করি নেক্সট সপ্তাহে কিছু ইকুয়েশন বেসড প্রোগ্রামিং এর কাজ করতে পারবো আশা করতেছি। স্যার ওটা কি স্যার ম্যাথ ল্যাবে হবে স্যার? হ্যাঁ, এখানে তো দেখতেছি ম্যাটল্যাবে আছে। এই বইটা হচ্ছে পিয়ার এর বই, কিন্তু পিয়ার এর বই সফট কপি আমার কাছে নাই। আমি এটা হয়তো ফটো তুলে তোমাদেরকে দিব আর কি, এই আর কি। আর আরেকটা হচ্ছে তোমার ইয়ে আছে, পিয়ার এর বই ছাড়াও আরেকটা ইয়ে আছে, ডকুমেন্টস আছে, সেটা তোমাদের শেয়ার করব। ওখানে ইকুয়েশন বেসড জিনিসগুলো বলা আছে, তোমার ফাইনাইট এলিমেন্ট মেথড এগুলো সম্পর্কে ডিটেইলস আছে। তো ওগুলা আমরা তো 3 ভাগে ভাগ করছি। তোমাদের ডিভাইসে ঢোকার আগে একবার কিছু বেসিকটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আগামী সপ্তাহে। তারপরে যখন এইচএফইটি হয়ে যাবে বা ওই সময় হয়ে যাবে, তারপরে আরেকবার আলোচনা করবো, এরকম আর কি। ধীরে ধীরে ডেভেলপ করবো জিনিসটা। এই 3টা যদি ইকুয়েশন লেখা হয়, আমি ডিলিট করতেছি, পরের পেজে যাই। এখানে মানে ডিফিউশনে যাওয়াটা আমার দরকার হচ্ছে এখন। For a given momentum, the velocity of carriers is inversely related to the effective mass. A larger effective mass results in smaller velocity. এগুলো তোমরা জানো। আচ্ছা, since effective mass is a tensor, এগুলো দরকার নাই। এই জটিল ইকুয়েশনে এখন ঢুকো না। এগুলোতে আমরা মাথা নষ্ট করব না। আচ্ছা, হল মোবিলিটি একটা শব্দ তোমরা জানো, হল ইফেক্টটা তোমরা পড়ছিল। হল মোবিলিটি ইজ এ মোবিলিটি প্যারামিটার that results from Hall effect measurements. It is simple and hence very common measurement to cause the low field transport characteristics of semiconductors. Our objective here is to emphasize its relationship with the drift mobility, which is more immediate interest from a device perspective. Hall effect is a phenomena, হ্যাঁ, যেটা রেজাল্ট করা কিসের জন্য, একটা বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিলে হয়। The Hall effect is a phenomena that results from the application of magnetic field on a sample. তার মানে তোমার যদি এরকম একটা স্যাম্পল হয়, হল ইফেক্টটা কখন হয়, যখন এক স্যাম্পলের উপর আমরা ম্যাগনেটিক ফিল্ড ধরো জেড ডিরেকশনে দিলাম, তখন ইলেকট্রিক ফিল্ডের কি হবে সেই ব্যাপারগুলো। Consider an n-type semiconductor sample of figure এত and with a magnetic field applied perpendicular to the sample. এটা মনে করে n-type semiconductor, এটার সাথে পারপেন্ডিকুলারলি z ডিরেকশনে আমরা bz দিলাম, তাহলে এটা মনে করে x ডিরেকশন, এটা মনে করে y ডিরেকশন। আচ্ছা, a voltage bias applied to the force current to flow in plane of the samples. তোমরা প্লেনের দিকে y ডিরেকশনে যদি তুমি একটা কারেন্ট বায়াস করো, ভোল্টেজ বায়াস করো, তাহলে ভোল্টেজ বিং মেজার্ড পারপেন্ডিকুলার টু দ্য ফ্লো অফ কারেন্ট, তাহলে এদিকে যদি তুমি বায়াসিং করো, তাহলে এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড এবং কারেন্ট পাওয়া যাবে। এই ভোল্টেজ এবং এই যে ইলেকট্রিক ফিল্ডের সাথে সাথে যে ভোল্টেজটা পাবা, সেই ভোল্টেজটাকে বলা হয় হল ভোল্টেজ, and develops in the perpendicular to the direction because of the Lorentzian force acting. এটা হচ্ছে তোমার, এটা জানো যে V ক্রস P। তার মানে তোমার এদিক দিয়ে যদি বায়াসিং কারেন্টটা দাও আর এদিকে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে এদের সাথে ভি ক্রস, এটা যদি ভি হয় কারেন্টের আর এটা ম্যাগনেটিকের বি হয়, তাহলে কি হবে, ক্রস প্রোডাক্ট করবা। ক্রস প্রোডাক্ট করলে এদের পারপেন্ডিকুলার দিকে তোমার এই ফোর্সটা ডেভেলপ হবে। তো কাজে ওদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেই ফিল্ডের সাথে রিলেটেড ভোল্টেজটাকেই বলা হবে হল ভোল্টেজ। তো এটার সাথে এখন মোবিলিটি কি রিলেশন, সেটাই আমাদের প্রশ্ন। তো in steady state carriers accumulate and deplete in the transverse direction, ঠিক আছে, ট্রান্সভার্স ডিরেকশনে ক্যারিয়ার গুলো মুভ করতে থাকে, causing a transverse electric field which opposes and cancels the field due to the Lorentzian force. এই নতুন ফোর্সটাকে ডেভেলপ করে এই কি বলে ব্যালেন্স আউট করে স্টেডি স্টেট অবস্থায় চলে যায়। So this allows us to write the electric field in the transverse direction related to the Hall voltage developed across the transmission in terms of the magnetic field, the current and parameter called Hall coefficient. এটা তোমরা পড়ছো RH সলিড স্টেটের বইটা, একটু দেখে নিও। তো RH এর এক্সপ্রেশন এরকম ছিল ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেটেড, যেটা তৈরি হলো আর কি। তো where RH is called the Hall constant, এখানে z ডিরেকশন বলছে, আমি xyz বলছি, এদের সাথে হয়তো মিলবে না, এটার ভ্যালু এরকম ছিল। তো এখানে এই ইকুয়েশনটা তোমরা মনে হয় পড়ো নাই, কিন্তু এই ইকুয়েশনটা ওরা বলতেছে যে হল কোএফিসিয়েন্ট ইকুয়েশনটা এরকম হবে। আমরা তো শুধু পি টাইপ না এন টাইপ এই জন্য ডিরাইভ করছিলাম স্ট্রিটম্যান নিম্যানে,
হ্যাঁ, তো এখানে যেটা বলতেছে মোশন ওদের ক্যারিয়ার ডেনসিটি দুইটাই কিন্তু ধরছে। পি হচ্ছে তোমার হোলের কনসেন্ট্রেশন, এন হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, এই দুটাই ধরে এবং এই হচ্ছে ড্রিফট মোবিলিটি গুলা তাদের রিলেশনে হল কোএফিসিয়েন্টের ফর্মেশনটা লিখছে। তো এটা একটা পার্টিকুলার ডিরাইভেশন থেকে আসছে, আমরা ডিরাইভেশনে যাব না। তবে সব ধরনের ইয়া থাকলে, ক্যারিয়ার থাকলে কি ধরনের হল কোএফিসিয়েন্ট হতে পারে সেটার একটা ডেমনস্ট্রেশন হচ্ছে এই ইকুয়েশনটা। তো তারপরে আছে তোমার মোবিলিটি থাকার কথা। এই যে ওরা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা ওয়াই ডিরেকশনে দিছিল, আমি কিন্তু এটাকে জেড বলছিলাম। তো ওদের ছবি অনুযায়ী তুমি দেখে নিও, আর এটার মধ্যে মিলছে আমার সাথে এক্সট্রা। আচ্ছা, তো ফর এ স্যাম্পল উইথ বোথ ডাইরেকশন, বোথ ইলেকট্রন আর হোল, আমি যেটা বললাম, যদি পি এন টাইপ মিলানো তো একটা কম্পেনসেটেড সেমিকন্ডাক্টর হয়। যদি ইলেকট্রন হোল দুটোই থাকে, the prefactor R called Hall factor in the Hall constant usually varies between 1 and 2 for most common scattering processes. So this is very important information. যদি দুই ধরনের ইলেকট্রন হোল কনসেন্ট্রেশন থাকে তাহলে যে হল ফ্যাক্টর যেটা বলতেছো in the Hall constant usually varies between 1 to 2 for Hall scattering process. এখন হল কোএফিসিয়েন্ট আর হল ফ্যাক্টর এক না, তুমি একটু আগে দেখো ইকুয়েশনটা, এটা হচ্ছে তোমার হল কোএফিসিয়েন্ট, যার ফর্মুলা হচ্ছে এরকম, যেটা তুমি পড়ো নাই আগে, তুমি খালি পি টাইপ অথবা এন টাইপের জন্য পড়ছিলাম। সেটার ইকুয়েশনের মধ্যে একটা ছোট্ট টার্ম আছে আর, এটা হচ্ছে হল ফ্যাক্টর। তো হল ফ্যাক্টরটা হতে হবে, যদি দুজনেই থাকে ইলেকট্রন হোল, তাহলে এটাকে প্রি ফ্যাক্টর বলবো, এবং এটার ভ্যালু 1 আর 2 এর মধ্যে ভ্যারি করবে। দিস ফ্যাক্টর ইজ রিলেটেড টু দ্য রিল্যাক্সেশন টাইম অফ হল মোবিলিটি, টাও এইচ। রিল্যাক্সেশন টাইমটাই হচ্ছে দুইটা স্ক্যাটারিং ইভেন্টের মাঝখানে যে সময়টা, সেটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। তো অ্যানালগাস টু টাও মিউ, একটু আগে যে টাও মিউ বললাম, তার সাথেই হলের রিলেশন আছে। এটা এরকম ফর্মুলা দিয়ে বের করে। তো ওইটা বসালে এরকম কিছু আসে, এন টাইপ যদি তুমি রিপ্লেস করো তাহলে এটা আসে। তো এত ডিটেলস দরকার নাই, তুমি এখানে যেটা বলবো হল মোবিলিটি বলতে কি বুঝো, হল ফ্যাক্টর কি, এটা একটু দেখে নিও। আর এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখছি, নোট দ্যাট ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্য রিল্যাক্সেশন টাইম অ্যাসোসিয়েটেড উইথ দ্য ড্রিফট মোবিলিটি, if only acoustic deformation potential scattering dominates, the conduction and arrangement can be assumed to be parabolic. এটা দরকার নাই এখন, এটা একটু গভীরে যেতে হবে। আচ্ছা, স্যাচুরেটেড ভেলোসিটি নিয়ে আর যাচ্ছি না, আমাদের মূল টপিকসে যেতে হবে আগামী সপ্তাহ থেকে। আচ্ছা, মাইনরিটি ক্যারিয়ার ট্রান্সপোর্ট নিয়েও ডিসকাশন আছে। এতক্ষণ পর্যন্ত যা বললো সব বলে মেজরিটি বলছে, এখন ওনারা মাইনরিটি বলতে চাচ্ছেন। কুলম্বিক স্ক্যাটারিং ফ্রম দ্য ডোনরস, ঠিক আছে, ডোনর ইম্পিউরিটি থেকে একটা স্ক্যাটারিং হতে পারে। আদার ইলেকট্রনস, ইলেকট্রনের দ্বারাও স্ক্যাটারিং হতে পারে, মানে একটা ইলেকট্রন দিয়ে আরেকটা ইলেকট্রন স্ক্যাটার হয়ে যেতে পারে। এন্ড এনি আদার রেসিডুয়াল ইম্পিউরিটিস, অন্য কোনো ইম্পিউরিটি থাকলে তার দ্বারাও স্ক্যাটারিং হতে পারে। তো ইউজুয়ালি দ্য ল্যাটার, দ্য টু আর স্মল, বাকি শেষের দুটো স্মল হয় অনলি এট হায়ার ক্যারিয়ার ডেনসিটিস such as high dopings যদি হয়, or in two-dimensional electron gas the carrier interactions also become scattering. তার মানে এই ক্যারিয়ার ক্যারিয়ার স্ক্যাটারিং এটা খুব একটা বেশি হয় না, এটা খুব স্পেশাল কেসে হয়। মূল জিনিস এটা তোমার অ্যাটমিক ইয়া দিয়ে হয়। The electron as a minority carrier suffers Coulombic scattering from the acceptors. Acceptor impurity ওখান থেকে হতে পারে। The holes, other electrons, and any other residual impurities. The last two, as in the case of electron as a majority carrier, are usually small. এই জায়গাগুলো একটু দেখো, মানে অতটা ডিসকাশন হিসেবে দেখবা। এখানে আমি আর বিষয়ে যেতে চাচ্ছি না খুব একটা। ক্যারিয়ার স্ক্যাটারিং নিয়ে অনেক বড় ডিসকাশন আছে, এটা মাস্টার্স এর কোর্স হলে হয়তো ডিসকাশনে যাওয়া যেত বিরাট করে। ক্যারিয়ার স্ক্যাটারিং কনজার্ভস মোমেন্টাম, মানে নিত্যতা সূত্রের মতো, মোমেন্টামের নিত্যতা সূত্র। ক্যারিয়ার স্ক্যাটারিং বলে আগে যা মোমেন্টাম ছিল শেষেও সেই মোমেন্টাম থাকবে, এটা হলো তোমার কনজার্ভস মোমেন্টাম। দুইটা ক্যারিয়ার দুই দুই মোমেন্টামে আসতেছে, তারপর বের বের হয়ে তারা যখন বের হয়ে গেল, মানে মনে করো দুইটা, একটা ক্যারিয়ারের মোমেন্টাম P1 আর একটা ক্যারিয়ারের মোমেন্টাম P2, তাহলে দুজনে যখন স্ক্যাটারিং মানে ধাক্কা খেলো, স্ক্যাটার্ড হলো,
তখন ওই আগ মুহূর্তে তাদের টোটাল মোমেন্টাম এত, তারপরে যখন তারা অন্যদিকে সরিয়ে গেল তখন একজনের মোমেন্টাম হলো P3, আরেকজনের হলো P4। তো এই দুটো যোগ করলে আবার দেখা যাবে সেম হবে আর কি। এটাই বলছে ক্যারিয়ার কেয়ার স্ক্যাটারিং কনজার্ভস মোমেন্টাম, মোমেন্টাম সেম থাকে টোটালটা। দ্য অ্যাবসেন্স অফ এন ইলেকট্রিক ফিল্ড দ্য অ্যাভারেজ ড্রিফট মোমেন্টাম ইজ জিরো। ইলেকট্রিক ফিল্ড না থাকলে এই সবগুলো মোমেন্টাম মিলে অ্যাভারেজ করে জিরো আসবে। টুকরা টুকরা জিনিস বলতেছি, সব বলতেছি না কারণ এত কিছু ডিসকাশন হবে না। এরপর হচ্ছে ক্যারিয়ারের ড্রিফট থেকে রক্ষা পেলাম। এখন ডিফিউশন। তো ডিফিউশন তো তোমরা জানো যে যদি বেশি কোনো জায়গায় কনসেন্ট্রেশন থাকে ক্যারিয়ারের, সেখান থেকে কমের দিকে যে যায়, দ্যাট ইজ কল্ড ডিফিউশন। আচ্ছা, আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে? বাংলাদেশে মনে হবে, ঢাকাতে মনে হবে। আচ্ছা, তো ডিফিউশনের সাথে ডিফিউশন কোএফিসিয়েন্ট একটা টার্ম আছে, এটা তোমরা জানো। এবং টোটাল কারেন্টের মধ্যে ড্রিফট অংশ হচ্ছে এটা, ডিফিউশন অংশ এটা এটা এটা। ইকুইলিব্রিয়াম হলে টোটালটা জিরো হবে। এগুলা এগুলো নিয়ে আর ডিসকাশনে যাচ্ছি না এখন। ইকুয়েশন বেসড ডিসকাশনটা নেক্সট ক্লাসে ওই প্রোগ্রামিং রিলেটেড কাজ করতে গেলে তখন পাবো। আচ্ছা, তারপরে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন নিয়ে কথা আছে। এগুলা এক একটা স্পেশাল কেস, এগুলা বোঝার মাস্টার্স লেভেলের কোর্স হলে তখন হয়তো ডিসকাস করা যায়। এখন আমি চাচ্ছি না এগুলা ডিসকাস করতে, আমাদের আরো বেসিক জিনিসগুলা রিভিউ করতে হবে বা নতুন করে কিছু জানতে হবে। আচ্ছা, দাঁড়াও, এখানে দেখি আমি একটু ফাস্ট যাই। এগুলা এখন ক্যারিয়ার ট্রান্সপোর্ট যদিও আমাদের হেডিংটা ছিল, কিন্তু আপাতত এই বই থেকে চ্যাপ্টার যেটা পড়লাম সেই চ্যাপ্টারে আর কিছু যাব না। এরপরে ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টস আছে, এটা হয়তো লাগতে পারে নেক্সট ক্লাসে লাগবে। আর এখন তোমাদের ওই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটু অ্যাপ্লিকেশনে ব্যাক করতে চাচ্ছি। অ্যাপ্লিকেশন যেটা তোমাদের এর আগের দিন দিয়েছিলাম, ওটা মেইনলি মনে হয় ব্রেনানের বই থেকে পড়ছিলাম। তো এখানে একটা মিস্টার হায়াশির একটা পেপার আছে, ডেভেলপমেন্ট অফ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইসেস। এখানে অ্যাপ্লিকেশনটি খুব সুন্দর ছিল, এটা প্রথম দিন আমার শেয়ার করতে পারলে ভালো হতো অ্যাপ্লিকেশনের দিন। তো এখানে দেখো ডান দিকে বলা হচ্ছে যে এলিমেন্টাল সেমিকন্ডাক্টরস এন্ড কম্পাউন্ড সেমিকন্ডাক্টরস। ঠিক আছে, তো কম্পাউন্ড সেমিকন্ডাক্টর কিভাবে আসলে এটার হিস্ট্রি। তো তারপরে এটা আমি শেয়ার করে দিব ক্লাসরুমে আজকে। তো এই যে পিরিয়ডিক টেবিলের জিনিসটা বলা হয়েছে, এবং প্রথম দিকে কি কি ধরনের কম্পাউন্ড আসছিল সেগুলোর একটা হিস্ট্রিক্যাল জিনিস আছে আর কি, 2, 6, 4, 4 ইত্যাদি, এবং এগুলো আমি ডিসকাস করেছি। তারপর কম্পাউন্ড সেমিকন্ডাক্টরস এন্ড অ্যালয় সেমিকন্ডাক্টরস, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করেছে। মেনি ডিফারেন্ট কম্পাউন্ড সেমিকন্ডাক্টরস ক্যান বি ফর্ম বাই চেঞ্জিং দ্য কম্বিনেশন অফ কনস্টিটিউয়েন্টস এলিমেন্টস। ঠিক আছে, মানে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর গুলোর মধ্যে কোনটা কত পার্সেন্ট থাকবে সেটার ভ্যালুর উপর চেঞ্জ করা যায়। মাল্টিপল কম্পাউন্ড সেমিকন্ডাক্টরস ক্যান ফর্ম অ্যালয় সেমিকন্ডাক্টরস। ফর এক্সাম্পল, এটাকে বলতেছে অ্যালয় সেমিকন্ডাক্টরস। টার্নারি যেটা গ্যালিয়াম ও ইন্ডিয়াম এস, কিন্তু গ্যালিয়াম হচ্ছে X%, ইন্ডিয়াম হচ্ছে 1-X%, আর এস হচ্ছে 100%। তার মানে এই কম্পাউন্ড সেমিকন্ডাক্টরটার ক্ষেত্রে যদি ল্যাটিসে ধরো 20,000টা সাইট আছে, তো 20,000টা সাইটের মধ্যে 10,000টা সাইট ধরো এএস আছে, আর এক্স এর ভ্যালু ধরো 0.3, তাহলে ওই 10,000টা জায়গা, বাকি যে 10,000টা ফাঁকা আছে তার 30% গ্যালিয়াম নিবে, 70% ইন্ডিয়াম নিবে। এরকম ভাবে একটা কনসেপ্ট ম্যাটেরিয়াল তৈরি করা হবে, এটা বলছে। তারপর তোমাদের মনে এপিটেক্সিয়াল গ্রোথ নিয়ে আমরা পড়ছি, সুন্দর ডিসকাশন ছিল, এখানে এই পেপারটাতেও আছে। হেটেরো জাংশন এন্ড কোয়ান্টাম ওয়েল। হেটেরো জাংশন কনসেপ্টটা বলছিলাম যে দুটো হোমো জাংশনের সাথে ডিফারেন্স হচ্ছে যে দুটো আলাদা আলাদা সেমিকন্ডাক্টর যুক্ত করতেছে। তো হেটেরো জাংশন উইথ এ স্টিপ ইন্টারফেস, মানে খাড়া, which means semiconductor composition changes abruptly, তার মানে ভেতরের ইয়াটা abruptly চেঞ্জ হচ্ছে। The interface is the essential for the fabrication of high performance compound semiconductor device. তাহলে আমাদের গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, এটা না করে অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে, এরকম জিনিস দরকার। তো for the fabrication of quantum well structures in which semiconductors layer with a narrow band gap is wedged between semiconductor layers, দুটো লেয়ার মাঝখানে হচ্ছে ন্যারো ব্যান্ড গ্যাপ,
ওয়েস্ট বিটুইন সেমিকন্ডাক্টর, দুই পাশে ওয়াইড ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, মাঝখানে হলো একটা ন্যারো ব্যান্ড গ্যাপ। এ ধরনের কোয়ান্টাম ওয়েল স্ট্রাকচার যদি হয়, steep heterojunctions are essential to obtain good quantum well structures. আচ্ছা, তারপর এখানে ফ্যাব্রিকেশনের প্রসেস বলছে। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন এরিয়ার মধ্যে আমরা কমিউনিকেশন নিয়ে অনেক ডিসকাস করছি ওই ইয়ার বই থেকে, ব্রেনার থেকে। এখানে ফোটনিক ডিভাইস নিয়ে বলা আছে। তো ফোটনিক ডিভাইস মধ্যে লেজার নিয়ে বলা আছে। এগুলো সব কোয়ান্টাম, কিউডব্লিউ মানে কোয়ান্টাম ওয়েল স্ট্রাকচার, মাল্টিপল কোয়ান্টাম ওয়েল স্ট্রাকচার। তো এই ধরনের কিছু লেজার স্ট্রাকচার নিয়ে এখানে বলছে। তারপর রিসিভার, অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমে যে রিসিভার ইউজ হয় সেখানে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ব্যবহার। ভেরিয়াস কাইন্ডস অফ ফোটন ডিভাইস সাচ এজ লেজার ডায়োডস, ফটোডায়োডস। ফটোডায়োডস কি করবে? অপটিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যালে কনভার্ট করবে। তো এটা একটা ডিটেক্টর। তো কোথায় থাকবে? রিসিভারে থাকবে। ক্যান বি ফ্যাব্রিকেটেড অন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর সাবস্ট্রেটস। এগুলোর মধ্যেও কম্পাউন্ড সেমিকন্ডাক্টর উপরে এদেরকে তৈরি করা যায়। এবং ভেরিয়াস কাইন্ডস অফ ইলেকট্রন ডিভাইসেস সাচ এজ ট্রানজিস্টরস এন্ড ডায়োডস ক্যান অলসো বি ফ্যাব্রিকেটেড অন কম্পাউন্ড সেমিকন্ডাক্টর সাবস্ট্রেটস। ঠিক আছে? তাহলে নিচে যে সাবস্ট্রেটটা থাকছে সেটা। Therefore, photonic devices and electronic devices can be integrated into a single chip called OEIC, Optical Electronic Integrated Circuit. In 1990, numbers of research on OEIC for optical fiber communications were conducted. So these are very interesting জিনিস। এগুলো নিয়ে একটু দেখো, আমরা পরে এইচবিটি নিয়ে পড়বো। হ্যাঁ, তো কাজে তখন এটা লাগবে, এইচবিটির নলেজটা লাগবে। এবং এটা কিছু ছবিও দিছে ওই এর। আচ্ছা, তারপর হচ্ছে অপটিক্যাল ডিস্কে ব্লু ভায়োলেট লেজার। এটার কনসেপ্টের সময় ডিভিডি যখন ছিল তখনকার কথা বলা হয়েছে। তখন ওই যে ল্যাটিস ম্যাচিং এপিটেক্সিয়াল গ্রোথ, এই কথাগুলো এখানে আছে। তারপর এলইডির মধ্যে আবার ভাগ আছে, একটা ব্লু ভায়োলেট আর একটা হচ্ছে হোয়াইট এলইডি। এগুলো তোমার এনার্জি এফিশিয়েন্ট লাইট টাইটের ক্ষেত্রেও অনেকগুলো খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রেও তোমার কম্পাউন্ড সেমিকন্ডাক্টর লাগবে। আচ্ছা, তো এখানে উদাহরণ দিচ্ছে সুমিতম ইলেকট্রিক্যাল ডেভেলপড white LEDs using zinc sulfur substrate described previously। এটা বলা, এটা এই পেপারটা মনে হয় সুমিতমর পেপার, ওদের পয়েন্ট অফ ভিউ থেকে রিসার্চ করে বলা হয়েছে। বিভিন্ন টাইপের এলইডি আছে। তারপর হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস, এই যে হাই পারফরমেন্স ইলেকট্রনিক ডিভাইস। 70 সালে 90 সালে গ্যালিয়াম আর্সেনাইড ওয়াজ এ ভেরি প্রমিসিং ম্যাটেরিয়াল ফর হাই স্পিড ট্রানজিস্টরস অর ইন্টিগ্রেটেড সার্কিটস। তো সেখানে মসফেট টসফেট আসলো, কিন্তু সিলিকন ইলেকট্রনের সাথে মসফেট ইত্যাদি ওখানে এদেরকে কিছুটা সরিয়ে দিয়েছিল। পরে গ্যালিয়াম আর্সেনাইড আবার আসছে, এই কথাগুলো এখানে বলা হয়েছে। হিস্ট্রির মতো জিনিসটা একটু পড়ো। আচ্ছা, তারপরে এখানে এই স্ট্রাকচার গুলো আমি কিন্তু পড়বো আমরা। যেখানে যে ছবিটা আছে গ্যালিয়াম আর্সেনাইড এফইটি, এইচএফইটি যখন পড়বো তখন এই ধরনের স্ট্রাকচার ডিসকাস করবো। তারপর পাওয়ার ডিভাইস, পাওয়ার সেক্টরেও আছে পাওয়ার ডিভাইস। Represent semiconductor devices such as diodes, transistors, and transistors to convert or control electric power and the core elements of power electronics. তাহলে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের বিহেভিয়ার, ব্যবহার তোমার পাওয়ার সেক্টরেও কিভাবে আছে সেটা বলা আছে। 1947 সালে ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পর আগে মার্কারি আর্ক রেকটিফায়ার ইউজ হতো। তারপর তো তুমি জানোই সেমিকন্ডাক্টর হলো, তো সেটা তো সিলিকন বেসড। এখন কম্পাউন্ডের কথা আসবে। এখানে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই ইউপিএসএ, তারপর এসি সার্ভো সিস্টেম ইত্যাদি। তারপর এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে। এনার্জি ব্যান্ড গ্যাপ কার কত? সিলিকন, কার্বাইড, গ্যালিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম। তো ব্যান্ড গ্যাপ অনুযায়ী তাদের মোবিলিটি গুলোর লিস্ট, ব্রেকডাউন ফিল্ড, এই ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট। তারপর সিলিকন কার্বাইড বেস পাওয়ার ডিভাইস, এগুলো বেশ অনেকদিন আগের থেকেই চলছে। শর্টকি ব্যারিয়ার কনসেপ্টটা, এটাও আমরা মেটালের সাথে আছে রিলেটেড। এই ব্যাপারটা একটু তোমরা পড়ে ফেলবা। এআইএন বেস পাওয়ার ডিভাইস, এটাও আছে। তারপর ডায়মন্ড পাওয়ার ডিভাইস, এখন সবগুলো এখন আর যাবো না। তোমাদের এটা হেল্প থাকলো, তোমাদের যদি আমি পরে কোনো অ্যাসাইনমেন্ট দিই তখন এখান থেকে একটু হেল্প নিবা। এই এই জিনিসটা আমি শেয়ার করলাম। তাহলে আজকে দুটো জিনিস হলো, একটা হলো আমরা ওই গত দিনের ক্যারিয়ার ট্রান্সপোর্ট নিয়ে একটু ফরওয়ার্ডিং করলাম, সামনে আগালাম। আর তার পরে আমরা এই অ্যাপ্লিকেশনের কিছু বাকি জিনিস ছিল যেটা অন্য একটা ডকুমেন্টস থেকে পাওয়া, সেই ডকুমেন্টসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ক্লাসরুমে দিয়ে দিব। আর আগামী ক্লাস থেকে আমরা নিশ্চয়ই পরবর্তী অংশে চলে যাব, যেখানে তোমার ওই, আমি যদি ইয়াটা যাই, কোর্স আউটলাইনটা কোথায় আছে দেখি দাও। কোর্স আউটলাইনটা এটা দিয়ে আমি বলতে পারি।
যে এই অ্যাপ্লিকেশন এরিয়া মোটামুটি কমপ্লিট হলো আজকে, যা বলতে চাচ্ছিলাম, মানে যতটুকু লেকচারে দেওয়া সম্ভব। এরপরে তোমাদের নিজেদের সেলফ স্টাডি আছে। আর কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্যারিয়ার ট্রান্সপোর্ট ফেনোমেনা, এই দুটা হলো, বাকিগুলো আগে হয়েছিল। এখন এই যে ইন্ট্রোডাকশন টু ডিভাইস মডেলিং, এটাই আমরা নেক্সট ক্লাসে তাহলে এটাকে এমফাসিস করে কিছু আগাবো। আজকে তাহলে এখানে শেষ করি, ঠিক আছে? হ্যাঁ। থ্যাংক ইউ। জি স্যার। আসসালামু আলাইকুম।